এমন একটা গল্প যেখানে একটা সাধারণ মানুষের গল্প রয়েছে, আর যেখানে তাকে আসামি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যার কথা বলছি তিনি ধনঞ্জয়। আমি তো সম্পূর্ণ নির্দোষ আছি। তো কোর্টে তো আমি বলেছি এবং উকিলকে ডেকে বলেছি, সকলে বলেছি, কিন্তু আমার উপরে চক্রান্ত হচ্ছে। তো আর তাকে নিয়ে এবার সেলুলয়েডে নতুনভাবে প্রচেষ্টা করলেন অরিন্দম শীল। অভিযুক্ত শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি হেমা পারেখের ফ্ল্যাটে যান, ফ্ল্যাট নম্বর 3 বেল দেন এবং আর সেই ছবির বিষয়ে আমরা কথা বলবো আজকে। রয়েছেন ছবির পরিচালক অরিন্দম শীল, আর এছাড়াও রয়েছেন ছবির প্রধান চরিত্রে যিনি ধনঞ্জয় চরিত্রে অভিনয় করছেন, অনির্বাণ ভট্টাচার্য। প্রথমেই স্বাগত জানাবো আর প্লাসে। আর প্রথমেই বলবো অরিন্দমদাকে যে এরকম একটা বিষয়, মানে সেন্সিটিভ একটা বিষয়, যেটা এর আগে এক তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে, যেটা বললে কোর্ট রুমের ব্যাপার, সব কিছুই রয়েছে। তো কি বলবেন, এরকম একটা বিষয়কে কেন বেছে নেবেন? কেন বাঁচবো না? মানে সবসময় কমফর্ট লেভেলের মধ্যে বসে থেকে আমি আমার নিজের কমফর্ট জোনের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি ছবি করে যাব, সেটা তো এক ধরনের ছবি করা। কিন্তু সামাজিক বোধ, দায়িত্বশীলতা এগুলো যদি কারোর মধ্যে থাকে, তাহলে সেখানে বোধহয় কখনো কখনো কমফর্ট জোনের বাইরে গিয়েও কাজ করা প্রয়োজন বলে আমার ধারণা। সেটা করা প্রয়োজন যখন যে কাজটা করছি সেটার প্রতি একটা বিশ্বাস আছে, সেটা নিয়ে প্রশ্ন আছে, এবং সেটা যদি মনে করি যে সেটা নিয়ে করলে সমাজের ক্ষেত্রে কিছুটা কন্ট্রিবিউট করা যাবে, তখন সেগুলো কেন করব না। ঘটনাটা অনেক পুরনো, মানে অনেক দিন আগেকার বিষয়। হঠাৎ এখনই কেন, বা হঠাৎ এই ভাবনাটা উঠলো? কোনো একটা কি কারণ এসেছিল যেটার জন্যই হঠাৎ মাথায় এই স্টোরিটাকেই উঠিয়ে আসতে হলো? ঘটনাটা যত পুরনোই হয়ে থাকুক না কেন, কিন্তু ঘটনাটার মধ্যে অনেকগুলো ক্ষেত্রে কিছু, আবার বলছি, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় ছিল, অনেক কিছু ল্যাক করেছিল। আর আরেকটা হচ্ছে যে এটা একটা পারফেক্ট এক্সাম্পল যে সমাজ এবং মিডিয়া একসাথে হয়ে তারা কিভাবে রায় দেয়। কোর্টের রায়ের আগে আর একটা কোর্ট বাইরে বসে গেছিল এবং সেই রায়টা কোর্টকে মেনে নিতে হয়েছিল। এটা এখনো হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে অদ্ভুতভাবে, প্রায় না জেনে না বুঝে নানান বিষয় কত রকমের ট্রোলিং হচ্ছে, সেলিব্রিটি ব্যাশিং হচ্ছে, প্রত্যেকের এতটা বক্তব্য আছে, সমস্ত কিছু নিয়ে বক্তব্য। ইন্ডিয়া পাকিস্তানের কাছে কেন হারলো সেটা নিয়েও বক্তব্য, মোদি গোরক্ষা নিয়েও বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী নিয়েও বক্তব্য, সব কিছু নিয়ে প্রত্যেকের একটা বক্তব্য আছে। সাদা চোখে আমরা অনেক কিছু দেখতে চাই না, অথবা ওই যে আমি যদি একটা বক্তব্য পেশ করতে পারি তাহলে বেশ হলো, আমি একটা নিজেকে জাহির করতে পারলাম। হ্যাঁ, নিজেকে জাহির করা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই বিষয় নিয়ে জাহির করুন, সেই বিষয়বস্তু নিয়ে জাহির করুন যেটা নিয়ে আপনার সম্যক জ্ঞান আছে। না জেনে না বুঝে যখন জাহির করা হয়, যখন কোনো বক্তব্য দেওয়া হয়, যখন কোনো রায় দেওয়া হয়, তখন সেটা কিন্তু অনেকের ক্ষতি করে ফেলতে পারে। ধনঞ্জয় ইজ জাস্ট আ পারফেক্ট এক্সাম্পল। শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এত বড় শাস্তি স্যার? মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরো। আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। এরকম একটা বিষয়, এরকম একটা গল্পের মধ্যে কিন্তু যে লিড প্রোটাগনিস্ট, মানে পুরোপুরি ধনঞ্জয়ের চরিত্রটাকে পুরোপুরি বেছে নেওয়া হয়েছে অনির্বাণদাকে। তো অনির্বাণকে এর আগে আমরা বেশ কিছু তোমার ছবিতে তুমি ব্যবহার করেছো, আর আমরা দেখেছি দাপি অভিনয় করেছে, আর এবারও লিড রোলটা তাকেই, কেন জানতে চাইব? ও ডিজার্ভ করে বলে আমার মনে হয়েছে যে ধনঞ্জয়ের চরিত্র করার জন্য এই মুহূর্তে ওর থেকে বেটার কোনো অভিনেতা নেই। যথোপযোগী মনে হয়েছে, সেই জন্য ওকে কাস্ট করা হয়েছে। আর এবার অনির্বাণের কাছে চলে যাবো, যে এরম একটা গল্প, আর তার সাথে যেটা বলে সেন্সিটিভ একটা গল্প, আর তার মধ্যে তুমি ধনঞ্জয়ের চরিত্রে
তো কতটা টাফ ছিল না একটা চরিত্রের সাথে নিজেকে রিলেট করার একটা ব্যাপার, গল্পের সাথে মিশে যাওয়ার ব্যাপারটা? খুবই শক্ত ছিল, কিন্তু তার আগে একটা কথা বলি, একটু যদি কারেক্ট করে দিতে চাই আমার মতো করে, তাহলে ধনঞ্জয় ছবিতে আমার ভূমিকা প্রধান নয়। ধনঞ্জয় ছবিতে আমি নাম ভূমিকায় অভিনয় করছি, কিন্তু সেইভাবে আমরা যেভাবে বলে থাকি প্রোটাগনিস্ট কিংবা যার কাঁধে ভর করে বা যাদের কাঁধে ভর করে ছবি এগিয়ে যাচ্ছে, যদি তাকে নায়ক বলা হয় তাহলে এই ছবির নায়ক মিমি, কাব্য সিনহা, যে চরিত্রে মিমি অভিনয় করছে। এবং আমি আরেকটুও বলবো যে আসলে হয়তো নায়ক বলতে হবে এই ছবিতে দুজনকে, মিমি চক্রবর্তী এবং কৌশিক সেন। তার সঙ্গে আরও অনেক চরিত্র আছেন, তবে অন্য দিক থেকে বলতে গেলে এই ছবির প্রধান ভূমিকা হচ্ছে এই ছবির চিত্রনাট্য বা এই ছবির বিষয়। এবার আমি বলতে পারি যে আমার প্রস্তুতির জায়গা থেকে এটা মানে সবাইকেই আমি বলছি, সেটা হচ্ছে যে এই প্রস্তুতির কথা বলা এতটাই শক্ত, এতটাই মানে একটু অসম্ভবই, তার কারণ এই চরিত্রটা প্রস্তুত করতে গিয়ে আমাকে অনেক বেশি মনোযোগ দিতে হয়েছে নিজের ভেতর। কারণ ধনঞ্জয় এরকম কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকা মানুষ ছিলেন না। ধরুন অনেক মানুষ থাকেন না, সাধারণ কিন্তু ছবি আঁকতে পারেন, সাধারণ কিন্তু দারুণ ফুটবল খেলেন। ধনঞ্জয় এমনই একটি চরিত্র যে খুব সাধারণ ভিড়ের মধ্যে মিশে থাকা মানুষ, যাকে 10 জনের মধ্যে আলাদা করে দেখলে চেনা যাবে না, এরকম একটি লোক। এবং তার প্রায় কোনো রকম আলাদা বিশেষ, যেটা আমরা বলি যে মানুষের এই ভঙ্গিটা বিশেষ, এরকমও কিছু ছিল না। ফলত এই চরিত্রটাতে বাহ্যিক দিক দিয়ে কোনো রকমের এক্সপ্লোরেশনের ভরসা না করে আমাকে পুরোটাই ভেতরে এক্সপ্লোর করতে হয়েছে, মনকে নিয়ে কাজ করতে হয়েছে, মস্তিষ্ককে নিয়ে। এবার সেটা নিয়ে একজন অভিনেতা কিভাবে কাজ করেন বা করে থাকেন বা কোন কোন পয়েন্ট উঠে আসে, সেটা এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। তার থেকে সহজ হচ্ছে আমি আমার সমস্তটা আমার ছবিতে দিয়েছি, ছবি দেখলে ছবিতে একটা কিছু ট্রান্সফর্মড হয়েছে কিনা সেটা দর্শক বুঝতে পারবেন। তবে একটাই শব্দ বলবো, সেটা হচ্ছে ধনঞ্জয়ের চরিত্রের প্রস্তুতি খুব টায়ারিং ছিল, ক্লান্তিকর ছিল। দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের যেন ফাঁসি না হয়। এরপর শুনেছি যে তুমি একটা বই পড়েছিলে, সেই বইটার মধ্যে ধনঞ্জয়কে নিয়ে যে বইটা লেখা হয়েছিল সেটার নিয়ে একটা রিসার্চ করেছিলে, একটু জানতে সেই বইটা আমি একা না, সেই বইটা আমাদের টিমের প্রত্যেকে পড়েছিলাম এবং সেই বইটার সন্ধানই দিয়েছিলেন অরিন্দম দা। সেই বইটা আমাদের রিসার্চের একটা বড় পার্ট, মানে সেখান থেকে আমরা বহু তথ্য এবং এক ধরনের মানে আমাদের রিসার্চের অভিমুখটাই সেই বইটা থেকে তৈরি হয়। তো হ্যাঁ, অভিনেতা হিসেবে তো সেই বইটা আমাকে পড়তেই হতো। এমনিতে আমি চেষ্টা করি, আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আমার প্রতিভা নেই, আমাকে যা করতে হয় সেটা প্রচণ্ড খেটে করতে হয়। ফলত আমি চেষ্টা করি লাভ হবে কি হবে না এটা জানার আগেই যা 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 কিছু আমার হাতের কাছে আছে, যতটুকু যা যা জানা যায় সেটা কালেক্ট করে নিই। এবার ফাইনালি সেটা আমায় হেল্প করলো কি করলো না সেটা পরে দেখা যাবে, কিন্তু যেহেতু আমি জানি যে আমি দাঁড়ালে সুইচ টিপবো, অভিনয় আসবে, এরকম হবে না, তাই আমি আগে থেকে ওই প্রস্তুতিটা নিতে থাকি আর কি। সেই জায়গা থেকেই বই বা নিউজ আর্টিকেলস পড়া, একটা তথ্যচিত্র দেখা, ধনঞ্জয়দের গ্রামে যাওয়া, আলিপুর সেন্ট্রাল জেলে যাওয়া, এগুলো সবই আমার প্রিপারেশনের পার্ট ছিল আর কি। অরিন্দমদার সাথে তুমি একের পর এক ছবিতে কাজ করছো, কতটা সুবিধা হয় এরম একটা পরিচালককে পাওয়া, যাকে বারবার একইভাবে একটা টিমের মতন কাজ করতে, আর তার তরফ থেকে তুমি সাহায্যটা রেগুলারলি পাচ্ছ, আবার এবারে তুমি একদম ধনঞ্জয়ের চরিত্রে। বলা যেতে পারে যে এবারে 3টে ছবি করার পরে অরিন্দমদার টিম আমার কাছে একটা গ্রুপ থিয়েটারের মতো হয়ে উঠছে, যেখানে ন্যাচারালি আমি এতদিন যেহেতু থিয়েটার করেছি সেখানে আমি খুব কমফোর্টেবল। মানে ওই হয় না, দেখবেন অনেক মানুষ বলে যে আমার না ট্রেনে ঘুম আসে না, হোটেলে ঘুম আসে না, বাড়ির বিছানাটা না পেলে। তো সেই যে কমফোর্ট, যে অরিন্দমদার সাথে কাজ করতে করতে যে কমিউনিকেশনগুলো ডেভেলপ করছে, ক্রিয়েটিভ কমিউনিকেশন ডেভেলপ করছে, হ্যাঁ এটা কিন্তু ঠিক যে অরিন্দমদার সাথে আমি বারবার কাজ করছি বলি অরিন্দমদা কিন্তু কোনো ক্ষেত্রে আমাকে কোনো লুজ দিতে দেন না। মানে এমন নয় যে ঠিক আছে তুমি আমার পছন্দের অভিনেতা, তোমাকে আমি পরপর নিচ্ছি, তুমি একটু লুজ দিতে পারো, সেটা নয়। মানে সেদিকে ওনার সন্দিগ্ধ নজর সবসময়, যে আমার একটার একদম টোয়ের ওপর দাঁড়িয়ে আছে কিনা। ফলত এটা আমার কাছে, আমি তো এটাকে বলি আমার স্কুল, মানে আমি এনবিসিকে বা অরিন্দমদার টিমকে আমার স্কুল বলি, কারণ এখান থেকে আমার প্রচুর শিক্ষা হয়, যা আমার সারা জীবনের মানে সারা অভিনয় জীবনের
জন্য এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা স্কুলিং হয়ে থাকবে ছবির ক্ষেত্রে। আর ধনঞ্জয়ের জন্য আমরা যা শুনেছি যে তুমি ওদের বাড়িতেও গিয়েছিলে, সেইভাবে ওদের বাড়ির লোকের সাথে সেভাবে ইন্টারাকশনের একটা ব্যাপার ছিল, একটু জানতে চাইবো কেমন ছিল সেই বিষয়। খুব একটা ভালো না, ইট ওয়াজ ভেরি স্যাড। মানে ওই বাড়িটায় গিয়ে অদ্ভুত একটা নেগেটিভ এনার্জি, মনে হচ্ছে যেন মাত্র গতকালই হয়তো সেই ঘটনাটা ঘটে গেছে, থমকে গেছে গত 27 বছর ধরে। এবং তারপর যে স্ট্রাগলটা গেছে, ওরা সর্বশান্ত হয়ে গেছে, জমি, গয়না গাটি, টাকা কড়ি সব চলে গেছে। কিছু মানুষ ওদের খুব হিতাকাঙ্ক্ষী, তারা কিছুটা জমি যাতে ওরা ফেরত পায় সেইভাবে সাহায্য করে দিয়েছে। খুব কষ্ট করে আছে ওরা, দেখতে একদমই ভালো লাগছিল না। ধনঞ্জয়তে আমরা কি পাবো, তাকে কিভাবে দেখানো হচ্ছে ছবিতে, একটু যদি ইঙ্গিত দাও। না, সেরকম কোনো ইঙ্গিত দিতে পারবো না, আপনারা ছবিটা দেখুন, এইটাই বলবো। আমাদের দর্শকদের, আর+এর দর্শকদের তোমাদের কোন বার্তা? ধনঞ্জয় একদম অন্য ধরনের একটা ছবি। আজকে আমার 7ম ছবি, এবং এই ছবিটা বেশ কিছুটা সাহস করেই করা। এটা সম্ভব হয়েছে তার কারণ এই সাহসটা আপনারা জুগিয়েছেন, আমার প্রত্যেকটা ছবিকে এগিয়ে নিয়ে গিয়ে প্রশংসা করে, আমার কাজের ওপর বিশ্বাস রেখে। তো যে বিশ্বাসটা আমার ওপর রেখেছেন, সেই রকমই আপনাদের ওপর বিশ্বাস রেখে আমার এই ছবিটা করা। আপনাদের বিশ্বাসের অমর্যাদা আমি কখনো করব না, সেই বিশ্বাসটা আছে আমার। আপনারা ছবিটা এসে দেখুন, তাহলে বুঝতে পারবেন। শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এত বড় শাস্তি স্যার? মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরা। আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। চলে যাবো অনির্বাণের কাছে, যদি তুমি বলো আর+এ আমার দর্শকদের তোমার কোনো বার্তা। না, বার্তা বলতে এইটাই যে মানে আমি শুনছি, আমি নিজে কোনো সোশ্যাল মিডিয়ায় নেই, কিন্তু আমিও বুঝতে পারি, জানতে পারি যে নানান রকমের একটা উল্টো স্রোতের কথা বা এসব হচ্ছে, কিন্তু সেগুলো নিয়ে আমার বিশেষ করে কিছু বলার নেই। আমার কথা হচ্ছে যে আমি যেহেতু এই সোসাইটিতেই বেড়ে উঠেছি, আমি যেহেতু এই সোসাইটিকে চিনি, ফলত এটা আমার কাছে খুব বিস্ময়কর কোনো ঘটনা নয়। সমাজের বেশিরভাগ একটু অফ ট্র্যাক ঘটনা নিয়ে সোসাইটি প্রাইমারিলি এভাবেই রিয়্যাক্ট করে থাকে। যে জিনিসটাই সোসাইটিটাকে একটু ঝাঁকায়, একটু নাড়ায়, সেখানে সোসাইটি, আমাদের হয় না আমরা ধাক্কা লাগলে হঠাৎ করে একটা শব্দ করে উঠি, এই জিনিসগুলো ঠিক সেরকম। এটাতে আমি সোসাইটির খুব, মানে আমাদের সোসাইটিটা এরকমই, ভালো না খারাপ সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু এরপরেও আমার দর্শককে শুধু জানানোর নেই, আমার দর্শকের প্রতি বিশ্বাসও আছে যে তারা যে জাজমেন্ট নিয়েই মাথার মধ্যে থাকুক না কেন, ধনঞ্জয়কে তারা দোষী ভাবুক না ভাবুক, তারা আসবেন। কারণ মানে ধনঞ্জয় নামের জন্যই আসবেন। দোষী ভেবে আসুন, निर्दोष होते पारे এই ভেবে আসুন, তারা আসবেন। मगर फिर भी तो मैं इंसान हूँ कि हमारा भी दिल में कभी कभी दर्द होता है कि ये साला काम ठीक नहीं है। ধনঞ্জয় জানতো না যে সততা নিজে থেকে প্রমাণ করা যায় না, ইওর অনার। অভিযুক্ত শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি হেমা পারেখের ফ্ল্যাটে যান, ফ্ল্যাট নম্বর 3 তে বেল দেন এবং ধনঞ্জয়কে নতুনভাবে তুলে ধরা হবে এই ছবিতে। ভেবে দেখতে হবে যে কিভাবে আপনারা দেখতে পাবেন ধনঞ্জয়কে। দেখতে হবে ধনঞ্জয় 11ই আগস্টে। ক্যামেরায় অরূপ আচার্যের সাথে রাকেশ নস্কর, আর+ নিউজ, কলকাতা।